লাগাইছেন কি কি সবজি করছেন? এখানে যে শসা, লাউ, তারপরে পেঁপেও আছে। আয় কেমন হয়? আয় তো আমরা আসলে বৎসরিক হিসাবে করি। মাসিক কেমন হয়? বৎসরিক হয় আলহামদুলিল্লাহ, যেটা হয় আলহামদুলিল্লাহ এটা থেকে তো ফ্যামিলি, তারপর সবার খরচ সবকিছু এখান থেকে। সাইলেজ করতে থেকে সংগ্রহ করেন? আমি আপনার সাইলেজ দেখাই। সাইলেজের কোয়ালিটি কেমন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সাইলেজ খাওয়ানোর পরে গরুর গ্রোথ কেমন হচ্ছে? হ্যাঁ, গরুর গ্রোথ অনেক ভালো হচ্ছে এবং কি দুধও কিছুটা বৃদ্ধি হয়েছে। গরুর ওই ব্যাঙ্গে লাম্ব হয়, লাম্পি হয়। হ্যাঁ লাম্পি হয়, এরপরে খুরা সমস্যা হয়। এইডি ওইলি করেন কি? এড়ে এলে কি করো, ভ্যাকসিন দিয়ে গেছে ডাক্তারাই। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী চৌমুহনী হাজিপুর গ্রামে। দর্শক, এখানে আমরা আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব একজন আদর্শ খামারির সাথে। শুধুমাত্র আদর্শ খামারি বললে ভুল হবে, উনি হচ্ছে একজন আদর্শ কৃষক। তার কারণ হচ্ছে একই সাথে উনি এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর একটি ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্মের পাশাপাশি উনি মৎস্য চাষের সাথে জড়িত, বিশাল আকারে মাছ চাষ করে উনি। তার পাশাপাশি উনি এখানে সবজি চাষ করে, সিজনাল ফলের চাষ করে, মানে সব কিছু নিয়ে বলতে পারেন একটা সমন্বিত কৃষি প্রজেক্ট আজকে আপনাদেরকে নিয়ে আসছি। ওনার এই সফলতা বা ওনার এই পরিচালনা, কিভাবে এই খামার পরিচালনা করে, কিভাবে উনি ওনার কৃষি প্রজেক্ট পরিচালনা করে, কিংবা ওনার এই উদ্যোক্তা হওয়ার সফলতার গল্পটাই আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। নতুন নতুন উদ্যোক্তার তরে ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম স্বপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি করেন আপনি মূলত? জি আমরা মূলত উদ্যোক্তা, ধরতে পারেন উদ্যোক্তা। আপনি হচ্ছেন একজন উদ্যোক্তা। কতদিন যাবত আপনি এই উদ্যোক্তা? প্রায় 5 বছর উপরে। 5 বছরের উপরে, মাশাআল্লাহ অনেক সময় পার করে আসছেন। জি। কি কি করেন আপনি? আমাদের এখানে গরু, মাছ আর তরকারি। মানে হচ্ছে আপনি সবজি চাষ করতেছেন, তার পাশাপাশি ডেয়ারি খামার করতেছেন, আর বিশালভাবে আপনি মাছের প্রজেক্ট পরিচালনা করতেছেন। আপনাদের মাছের প্রজেক্টটা কত বড়? প্রায় 2টা প্রজেক্ট। তো আমরা একটা প্রজেক্টে গেছি। হ্যাঁ, আরেকটা আছে পাশে, এই ধরেন প্রায় 4 কানির মতো। 4 কানি। কত শতাংশ কানি? প্রায় 400%। মানে এক কানি সমান 100%। তাহলে 4 কানি হচ্ছে 400%। 400%তে আপনি মাছ চাষ করতেছেন। কি কি মাছ চাষ করেন আপনি এখানে? যে আমরা মূলত এখানে এখন এই কোরাল, চিংড়ি, তারপরে গুলশা, এখন এটা চাষ করি। কার্প মাছ, কোরাল সামুদ্রিক মাছ মনে করে কোরাল মাছ খায় না, দেখছেন নি? এরা চাষ করে কোরাল মাছের, কোরাল মাছ আর চিংড়ি আর গুলশা। আর এমনি কার্প জাতীয় মাছ আর কি, রুই, তারপরে দেয় কাতল, তেলাপিয়া, এগুলো আর কি, এগুলো আছে মিক্স। তা আপনি মাছ চাষ করতেছেন, ওইখানে লাভ বেশি নাকি এই গরু পালতেছেন এখানে লাভ বেশি? না আলহামদুলিল্লাহ গরুতেই প্রফিট বেশি। আমি তো যদি মনে করতাম মাছ হচ্ছে গোল্ডেন বিজনেস। না, ওইটা তো আছে, ধরেন যে যেদিকে যত বেশি শ্রম দেয় ওই দিক থেকে অত বেশি আয় আসে। আচ্ছা, মানে সবজি চাষ বেশি প্রফিটেবল? সবজি ধরেন এটা অপশনাল, এটা আমাদের আছে, করতেছি, কিন্তু এটা অত প্রফিট না। আমি তো একজনকে দেখছি লাউ গাছ লাগাইছে 12,000 টাকা খরচ করে 80,000 টাকা লাউ। ওই যে স্থানের একটা ব্যাপার আছে, যে অঞ্চলে যেটার জন্য বিখ্যাত। আমাদের এখানে আসলে শাকসবজি অত বেশি ভালো হয় না। আচ্ছা, আপনাদের এখানে ভালো হয় কি? গরু আর হচ্ছে মাছ? গরু আর মাছ ভালো। আমিও দেখছি আমাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা এলাকা, আমাদের এলাকার মধ্যে মানুষের যে ধানের জমি যেগুলো আছে এগুলাকে এরকম ভেকু দিয়া মানে পার বাদে এখানে মাছের চাষ করে, বেড়ি বলি আমরা আর কি, বেড়ি করে মাছের চাষ করে। হ্যাঁ, এটা খুব আমাদের অঞ্চলগুলোতে খুব বেড়ে গেছে এখন। মানে সফল না হলে তো বাড়তো না, তাই না? আচ্ছা, মোটামুটি আপনার এই 2টা প্রজেক্ট, মানে এই ডেয়ারি খামার আর হচ্ছে মাছের প্রজেক্ট, এই 2 প্রজেক্ট মিলে আর্নিং কেমন হয়, আয় কেমন হয়? আয় তো আমরা আসলে বৎসরিক হিসাবে করি। মাসিক কেমন হয়? বৎসরিক হয় আলহামদুলিল্লাহ, যেটা হয় আলহামদুলিল্লাহ এটা থেকে তো ফ্যামিলি, তারপর সবার খরচ সবকিছু এখান থেকে যায়। তারপরে বাকিটা যেখানে থাকে এটা স্থায়ীভাবে পড়ে থাকে আর কি। আচ্ছা, এমনিতেই মনে করেন যে এই গরু লালন পালন করে, মাছ চাষ করে, এখান থেকে আয় করে, সেভিংস করে কোনো ল্যান্ড বা জায়গা জমি করতে পারছেন কিনা? না, ওইটা এখনো করিনি। এটার বাইরে এখনো মানে প্রতিষ্ঠান বাড়ানোর চিন্তা ভাবনা। আমরা তো উদ্যোক্তা, এখন এখান থেকে যাই একটা জমি কিনে টাকা ওইখানে রাখি দিলাম, সেটা
তো ব্যবসা হলো না। রিসাইকেলিং করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমরা এখন তো আমরা যে টাকায় আয় হয় আবার এইগুলোর ব্যবসার মধ্যে রাখি দিই, ব্যবসার বাইরে কোনো কিছু না। আচ্ছা, তো আপনার এই খামারের মধ্যে গরু আছে কতগুলা? আমার এখানে এখন 29টা গরু আছে। 29টা। আমি দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান আর জার্সি গরু সব, তাই না? উন্নত মানের গরু বেশি, মানে উন্নত অত জাতের ইয়ে গরু না। বেশি। এগুলা কোত্থেকে সংগ্রহ করা? এগুলা তো আমি সিরাজগঞ্জের গরুই বেশি। সিরাজগঞ্জের গরু প্রথমে কিছু গরু নিছিলাম আমাদের এই অঞ্চল থেকেই, আর বাকি গরু সিরাজগঞ্জের। আচ্ছা, সর্বোচ্চ দুধ দেয় যে গাভীটা কত কেজি দুধ দেয়? ওই সর্বোচ্চ যেটা দেয় সেটা প্রায় 22 কেজির মতো। 22 কেজি দুধ দেয়। কোন গাভীটা সেটা? এই যে এটা, এই যে এটা এখন দুধ দেয় না, এখন ড্রাই আছে। হ্যাঁ, এখন গাভিনের কি ধরেন গাভীর আছে। হ্যাঁ, এটা কয় কেজি দুধ দেয়? 22 কেজি দুধ 22 কেজি। দেয়। এটাও বেশ ভালো গাভী মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেক ভালো। এটা আর এটা সেম ধরেন, একটু বেশ এটা একটু কম দেয় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে মোটামুটি গাভী হচ্ছে 29টা। গাভি 29টা না, তাহলে? টোটাল গরুর সংখ্যা আর কি 29টা, গাভি হচ্ছে 13টা। 13টা গাভী। হ্যাঁ, আর বাছুর এগুলো আর কি। 13টা গাভী থেকে কত কেজি দুধ হয়? এখন ধরেন অধিকাংশ করি গাভিন, তারপর আমরা এখন এই 95-100-র মধ্যে থাকি। 95-100-র মধ্যে হ্যাঁ, থাকেন। আর গরু অনেক গরু দুধ দেয় না, এই যে এটা দেয় না, এটা দেয় না। তারপর ওই পাশেও কিছু গরু খুব অল্প দুধ দেয় আর কি, মানে গাভিন হয়ে গেছে কারণ। আচ্ছা, দুধের দাম কত করে বিক্রি করেন? আমরা 100 টাকায় বিক্রি করি। 100 টাকা। মাশাআল্লাহ, দুধের প্রাইস তো অনেক ভালো পান। হ্যাঁ, ভালো, কিন্তু আবার খাদ্যের দামটা অনেক বেশি। না, খাদ্যের দাম বেশি হলো, যারা 60 টাকা 65 টাকা দুধ 65 টাকা বিক্রি করে ঠিক আছে, কিন্তু তারা তো এই অঞ্চলে উৎপাদন করে না, তারা আমাদের থেকে ওই অনেক দূরে উৎপাদন করে। তাদের ওখানে খরচও কম, ঘাস চাষ করতে পারে বা জায়গা আছে যথেষ্ট পরিমাণ। আমাদের এখানে তো ওরকম জায়গা নাই, আমরা যেটা আছে এটার মধ্যে আমাদের খরচটা অনেক বেশি, এই কারণে দুধের রেটটা একটু বেশি বিক্রি করি। আমরা খুচরা বিক্রি করি, পাইকারি অত বিক্রি করি না। আচ্ছা, আর খাওয়ান কি গরুকে? খাই তো মিক্স খাদ্য, ধরেন ওই পাতা ভুসি, চিকন ভুসি, ভুট্টার পাউডার, তারপরে কুঁড়া, তারপরে সোয়াবিনের ভুসি, ভুট্টার ভুসি, তারপরে ফিড। তো এই সব কিছু একসাথে যে মিক্স করার পরে প্রতি কেজি দানাদার খাদ্যের দাম কত করে পড়ে? প্রায় এখন 43 টাকার মতো পড়ে যায়। 43 টাকার মতো করে পড়ে যায়। ঘাস আছে আপনার? ঘাস আছে, হ্যাঁ, ওই যে কতটুকু জমিতে ঘাস করছেন? ঘাস জমিতে করি নাই, এমনিতে ওই যে আমাদের যে মাছের খামার আছে, ওই খামারের পাশেই চাষ করছি আর কি। ওই চালাম দিলে অনেক ভালো। মানে যে বাঁধটা দিয়েছেন আপনি চারদিকে, বাঁধের মধ্যে ঘাসের চাষ? হ্যাঁ, বাঁধের মধ্যে আর কি। এখানে মোটামুটি বিশাল বাঁধ। বিশাল বাঁধ, হ্যাঁ, দুই পাশে অনেক জায়গা, অনেক জায়গা, অনেক ঘাস হবে। ওইখানে আমার দেখলাম আপনি মরিচ গাছও লাগাইছেন। হ্যাঁ, কতগুলো মরিচ গাছ লাগাইছেন? প্রায় 10,000-এর মতো। 10,000-এর মতো মরিচ গাছ লাগাইছেন? সুবহানাল্লাহ, 10,000 মরিচ গাছ। এটা একটা প্রজেক্টে ধরেন ওই যে হয়তো বাজার যদি ভালো হয়, হয়তো একটা ভালো ইনকাম সোর্স আসবে, আর যদি বাজার খারাপ হয় তাহলে ধরেন। আচ্ছা, মরিচ ছাড়া আরো দেখলাম অনেক কিছু লাগাইছেন, পুকুরের পাড়ে মাচা করে করে লাউটাও অনেক কিছু লাগাইছেন। কি কি সবজি করছেন? এখানে হচ্ছে শসা, লাউ, তারপরে পেঁপেও আছে, আর ওই এগুলাই। বাছুর কতগুলো আছে এখন আপনার কাছে? বাছুর হচ্ছে আপনার প্রায় 14টা। 14টা বাছুর আছে। তো ষাঁড় বাছুর কি বিক্রি করেন? হ্যাঁ, ষাঁড় বাছুর, বকনা হ্যাঁ, বাছুর? হ্যাঁ, বিক্রি করি। এগুলা ধরেন আরো বড় হলে বিক্রি করি আর কি। এগুলো তো ওই দুধের গাভী থাকার কারণে যে কোনো সময় বিক্রি করা যায় না। দুধ ছাড়ার পরে এরা বডি ফিটনেস যখন চলে আসে, মোটামুটি ওজন চলে আসে বা বিক্রি করার মতো হয়, তখন বিক্রি করি। আপনি বকনা বাছুর বিক্রি করেন? বকনা বাছুরটা আছে, বাছুর বিক্রি করি, সব বাছুর আমরা বিক্রি করি, কিন্তু এখন থেকে রাখি আর কি, যেটা আমাদের প্রয়োজন ওইটা রাখি আর কি। ওই যে ওই পাশে 2-3টা আছে, ওইগুলা ধরেন আমরা রাখছি। মানে নিজের কিছু পছন্দ করে রাখেন? হ্যাঁ, যেগুলা ধরেন সুন্দর বা দেখতে শুনতে ভালো বা জাত ভালো, ওইগুলো আমরা রাখি দিই আর কি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বুঝতে পারতেছি আপনি সম্পূর্ণ কৃষি কেন্দ্রিক ভাবে থাকতে যাচ্ছেন, কিন্তু আর কি কি করার ইচ্ছা আছে? আপাতত এটাকে বৃদ্ধি করার ইচ্ছা আছে। এটার পাশাপাশি কখন কোন মানে ব্যবসার দিকে মুভমেন্ট, যেটা তো বলা যায় না। এটা তো আসলে পরিস্থিতি বলে দেয়, হয়তো আমার এটা একটা সময় না থাকতে পারে। আচ্ছা, তো এটার বিপরীতে আরেকটা জিনিস, এটাই স্বাভাবিক। তবে এটা আমরা পেশা হিসেবে নিছি। এমনিতে খামারে অসুখ বিসুখ হয় কিনা? রোগবালাই এটা থাকে, এটা মানুষেরও থাকে, গরুরও থাকে, প্রাণী যেহেতু এটা রোগবালাই থাকবে। আচ্ছা, কি কি অসুখ বিসুখ হয় খামারে মূলত? ওই যে ম্যাস্টিকের হয়, তারপরে ম্যাস্টাইটিস হয়, ওই যে তারপরে ধরেন ওই তো খুরের রোগ, আমরা এগুলো ভ্যাকসিন মারি, অত সমস্যা হয় না। ধরেন হয়তো করে একটা পেটে ব্যথা বা পাতলা পায়খানা, এগুলো ধরেন মানুষের যেরকম হয় এরকম। মানে লাম্পির প্রভাবটা খুব বেশি। হ্যাঁ, আমাদের একটা বাচ্চা রয়ে গেছে, ওই যে ওইটা গরুর পেটের মধ্যে থাকতে হয়ে গেছে, পেটে থাকতে লাম্প হয়ে গেছে। আচ্ছা,
যাই হোক, সার্বিক অবস্থা নিয়ে এখন মানে কি ধারণা আপনার এই আগের চাইতে এখন আমরা আসলে অত ভালো নাই। যখন খামারটা প্রতিষ্ঠানটা দেওয়া হয় তখন অনেক ভালো ছিল, খাদ্য রেট ধরেন 18 টাকা 20 টাকা পড়তো, এখন ধরেন ডাবলের চাইতেও বেশি। আচ্ছা, তো ওই দিক থেকে আমরা অনেক খারাপ অবস্থানে আছি, অত প্রফিট নাই এখন। ধরেন কর্মতে এটাই করতে হবে হিসাবে আছে আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারটা পরিচালনা করেন কিভাবে, আমি এটা জানতে চাই। সকালে ধরেন আমরা প্রথমে আসি ঘর এগুলা পরিষ্কার করি, তারপরে সাইলেজ দিই, দুপুরবেলা দানাদার খাদ্য দিই, বিকালবেলা ঘাস দিই। আচ্ছা, সাইলেজ কোথা থেকে সংগ্রহ করেন? আমি আপনার সাইলেজ দেখাই। সাইলেজের কোয়ালিটি কেমন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সাইলেজ খাওয়ানোর পরে গরুর গ্রোথ কেমন হচ্ছে? হ্যাঁ, গরুর গ্রোথ অনেক ভালো হচ্ছে এবং কি দুধও কিছুটা বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তাহলে আপনাকে সহযোগিতা করে হচ্ছে উনি আমার কাছে না? আপনার নাম কি? আমার নাম রাহাত। রাহাত। গরুগুলার অসুখ বিসুখ হয় কিনা জানতে চাচ্ছিলাম। গরু তো অসুখ বিসুখ হয়। কি অসুখ হয়? গরুর ওই ব্যাঙ্গে লাম্বু হয়, লাম্পি হয়? হ্যাঁ লাম্পি হয়, এরপরে খুরা সমস্যা হয়। এইটি হইলে করেন কি? এড়ে এলে কি করবো, ভ্যাকসিন দিয়ে গেছে ডাক্তারাই, লাম্বির ভ্যাকসিন দিয়ে গেছে, আবার আপনার খুরের ভ্যাকসিন দিয়ে গেছে। এখন মোটামুটি মাসাল্লাহ দিলে সুস্থ আছে, এখন সব সুস্থ আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এমনিতেই খামার করে কি লাভ না লস? মাসাল্লাহ দিলে লাভবান আছে, আমরা লসের দিকে নাই। লসের দিকে নাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। জি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।